হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি তৈরি করছি ডিমের ঝোল। একদম আমার মা যেরকমভাবে রান্না করতো সেই মায়ের হাতের তৈরি রান্নার মতনই আমি চেষ্টা করলাম। মায়ের মতন তো আর কেউ রান্না করতে পারে না। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম জলেতে নুন দিয়ে জলটা ফুটে উঠলে মানে গরম হলে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ডিমটা ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে তুলে নিয়েছি। ডিমটা ঠান্ডা হোক ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। সবার প্রথমেই দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। আমি একই চামচ মেপে সব কিছু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি, আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই সেহেতু আরও 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম। আপনারা ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে একটুখানি জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট আমি তৈরি করে রাখবো। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি সেহেতু মশলাটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে মশলাটা ভালোভাবে ভিজে থাকে। আর যারা শিলে বাটা মশলা ব্যবহার করবেন তাদের তো কোনো কথাই নেই। শিলে বাটা মশলায় রান্না কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আগেকার দিনে মা ঠাকুমরা কিন্তু শিলে বাটা মশলাতেই রান্না করতেন। আমার মাও শিলে বাটা মশলা দিয়ে রান্না করতেন। যাই হোক, ডিমটা কিন্তু ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এইভাবে যদি ডিম ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমের খোসা সমেত মাংস উঠে আসে না। খুব সুন্দরভাবে ডিমটা কিন্তু ছাড়ানো যায়। গরম গরম ডিমের মধ্যেই জল দিয়ে ছাড়াতে একদম যাবেন না। তাতে কি হয়, খোসার সাথে ডিমের অংশগুলো উঠে যায়, বিচ্ছিরি হয়ে যায়। ডিম ঠান্ডা হয়ে গেলে তারপরে জল দিয়ে তারপরে ছাড়াতে হবে। এবারে আমি একটা সুতো নিয়েছি। সুতোতে এইভাবে আমি ডিমগুলো অর্ধেক করে নেব। আজকে ছেলে বলল যে মা ডিমগুলো অর্ধেক করে রান্না করো। তার কারণ হচ্ছে ডিমটা যখন অর্ধেক করে রান্না করি তখন কিন্তু ডিমের দুপাশটাই খুব ভালো করে ভাজা হয় আর সেটা খেতে আমার ছেলে বেশি ভালোবাসে। ওই জন্য ও সবসময় বলে ডিমটা অর্ধেক করে রান্না করতে। আমি গোটা রান্না করলেও ওর জন্য আমি অর্ধেক করে নিই। যাই হোক, কিছুটা ডিম আমি অর্ধেক করে নিয়েছি আর 3টে ডিম গোটা রেখে দিয়েছি। এবার এই গোটা ডিমগুলোর মধ্যে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে দেব। আর সুতো দিয়ে ডিম কাটলে কি হয়, সুতো দিয়ে ডিম কাটলে ডিমটা কিন্তু সুন্দরভাবে সমানভাবে কাটে। আর ছুরি দিয়ে কাটলে ডিমের কুসুমটা কিন্তু কেমন খেচড়ে ফেচড়ে যায়। সেক্ষেত্রে ডিমের কুসুমটা ঝোলে দিলে বেরিয়ে যাওয়ার ভয় থাকে। এবারে ডিমগুলোর মধ্যে ওপর থেকে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে খুব ভালো করে এই যে মেখে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই এটা আমি সর্ষের তেলেই রান্না করব, আপনারাও সর্ষের তেলেই করবেন। সর্ষের তেলে কিন্তু তরকারির স্বাদ বেশি ভালো হয় খেতে। আর আমি জানি না, আমাকে একজন আমার রেসিপিতেই কমেন্ট করে জানিয়েছেন এক দাদা ভাই, আমি জানি না কথাটা কতটা সত্যি কি ভুল, যে সাদা তেল রান্না করলে নাকি যাদের এই যে পায়ে হাঁটুতে ব্যথা হয় তাদের নাকি সেই ব্যথা বেশি বাড়ে। সেই জন্য সর্ষের তেলেই খাওয়া ভালো। সেই জন্যই আমি কথাটা বললাম। কথাটার কিন্তু সত্যতা আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, এবারে ডিমগুলোকে সব দিয়ে দিয়েছি। এবারে যেরকমভাবে দিয়েছি, প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো একটু সাইডে করে দিচ্ছি আর সাইডেরগুলো একটু ভেতর দিকে করে দিলাম। মিনিট 1-1.5 পরে এই যে ডিমগুলো খুন্তির কোণা দিয়ে আমি এইভাবে উল্টে দিচ্ছি, তাহলে কিন্তু ডিমগুলো আর ভাঙবে না, ডিমগুলো কুসুমগুলো বেরিয়ে যাবে না। এইভাবে একটু উল্টে পাল্টে আমি ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তবে খুব লালচে করব না, যেন চামড়া চামড়া হয়ে যায় সেরকম নয়, অল্প একটু এই যে দেখুন লালচে করে আমি ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব, আর কোনো রকম তেল ব্যবহার করব না। ওই তেলের মধ্যেই তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ঠিক ডিমের মতন, অর্ধেক ডিমের মতন আর কি ডুমু ডুমু করে একটু কেটে নিয়েছি, একটু বড় করে। এবারে মিনিট 2 আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটার থেকে যে আলুর মধ্যে যে রসালো ভাবটা থাকে সেটা যখন মজে গেল তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদের সঙ্গে আলুটাকে আমি নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। আলুটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টেই নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিয়েছি।
আলুটা পুরো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুটা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা গোটা জিরে। জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরিভাবে কুচিয়ে নিয়েছি। এখনকার পেঁয়াজ বন্ধুরা একদম ভালো না, তেলের মধ্যে দিলে নাড়াচাড়া যতই করো গলতেই যেন চায় না, যেন চেয়ে চেয়ে থাকে। সেই জন্য যতটা সম্ভব আমি একদম সরু সরু করে জিরি করে এটাকে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি পারেন আরও বেশি কোচাতে তাহলে সেক্ষেত্রে সেরমভাবেই কোচাবেন। আমি তো ছুরি দিয়ে সবজি কাটতে পারি না ঠিক মতন, আমি বটি দিয়েই করেছি। ছুরি দিয়ে করলে হয়তো আরও সরু সরু করা যায়। এবার পেঁয়াজটা মিনিট 2 আমি লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম, এখানে টেবিল চামচের থেকে বড় এই চামচটা 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়, আর সাথে পেঁয়াজটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবারে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু পুরো ব্রাউন হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবারে আমি এখানে দিয়ে দেব টমেটো। একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি। এখনকার টমেটোগুলো বন্ধুরা ভালো না, যদি আপনারা পারেন গ্রেট করে বা পেস্ট করে দিতে সেক্ষেত্রে ভালো হবে, কারণ এখনের টমেটোমের যে খোসাগুলো সেগুলো গলতে চায় না, খুব অসুবিধা হয়। টমেটোটা দিয়ে মিনিট 2 আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবারে এখানে আমি দিয়ে দেব হচ্ছে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আমি, জিরে ধনে লঙ্কা আর হলুদ গুঁড়ো জল দিয়ে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেল ছাড়তে শুরু করছে। এটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2-3 পর ঢাকনাটা খুলেছি, দেখুন তেলটা কিন্তু ওপরে অনেকটাই ভেসে উঠেছে দেখা যাচ্ছে। তারপরে আরও মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেঙে দিলাম। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে 3-4 মিনিট এইভাবে গ্যাসের আঁচটা লো করে দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি এইভাবে কষিয়ে নেব। মশলার সাথে তরকারি যত কষানো যায় তত কিন্তু তরকারির স্বাদ ভীষণ ভালো হয়। এখনকার আমাদের ধৈর্য কম, আগেকার দিনে মা ঠাকুমাদের অনেক ধৈর্য ছিল, তারা কিন্তু খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে তরকারিটা রান্না করতো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই যে চারপাশ দিয়ে তেল কিন্তু চিপচিপ করে দেখা যাচ্ছে। এবার খুন্তিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবে। তবে আমি আজকের ডিমটা একটু ঝোল রান্না করব, যেহেতু আমি মা রান্না যেভাবে করতো। এখনকার দিনে অনেক কষা ঠসা নানান রকম রেসিপি তৈরি করে মানুষ খায়, কিন্তু আগের দিনে তো সিম্পল এরকমভাবেই রান্না হতো, তাই অনেক জয়েন্ট ফ্যামিলি অনেক লোক, তাই ঝোল ঠোলি তৈরি হতো। এবার জল দেওয়ার পরে এখানে একটু স্বাদ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিনিট 3-4 পর ঢাকনাটা খুলেছি, দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। 2-4টে আলু আমি এইভাবে একটু ভেঙে দিচ্ছি। ঝোলের মধ্যে আলু ভেঙে দিলে কিন্তু ঝোলের স্বাদটা কিন্তু বেশি সুন্দর হয়ে যায়, আর ঝোলটা একটু গাঢ়ও হয়ে যায়। 2-3টে আলু ভেঙে দিয়ে এবারে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। বন্ধুরা, আমার আজকের এই ডিমের ঝোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম, আর 2 মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। গ্যাসটা আমি অফ করে দেব। তার আগে বন্ধুরা এখানে আমি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, সেটা কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে 2 মিনিট তারপরে আমি সার্ভ করে দিচ্ছি। এরকম দেখতে হয়েছে দেখুন, খুব সুন্দর গরম ভাতে অসাধারণ লাগে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।